চ্যাপ্টার ১৪৫ রিকোয়েস্ট ফর কোঅপারেশন। সিকোয়েন্স ৫-এর পর কিছু কিছু পাথওয়ে নিজেদের মধ্যে অদলবদল করা যায়। নাইট হক্সরা আমাকে যা বলেছিল এটা তো তার চেয়ে একেবারে আলাদা। এটা কি সত্যি নয় যে একবার কোনো পাথওয়ে বেছে নেওয়ার পর সেটার পাল্টানো যায় না? এমনটাই তো বলা হয়েছিল যে নিজের পাথওয়ে থেকে সরে গেলে কেউ হয়তো অদ্ভুত আর রহস্যময় কিছু ক্ষমতা পেয়ে যেতে পারে, কিন্তু সেই মানুষটা নিশ্চিতভাবেই পাগল হয়ে যাবে আর কখনোই সামনের দিকে এগোতে পারবে না। আর এখন ভাবতে হচ্ছে যে এর মধ্যেও কিছু গোপন ব্যতিক্রম আছে। ক্লাইন ডায়েরিটার দিকে তাকালো, তার চোখের মণি ছোট হয়ে এলো। তার মনে হল না যে সম্রাট রোজেল গুস্তাভ এই ধরনের কোনো ব্যাপার নিয়ে আজেবাজে কথা বলবেন। সর্বোপরি তার লেখার ভেতরের বিস্ময়টা একদম খাঁটি ছিল, কিন্তু সে এটাও ধরে নিল না যে সম্রাট রোজেল গুস্তাভ যে তথ্য পেয়েছিলেন সেটা একেবারে নির্ভুল। এমনও তো হতে পারে যে তাকে মিথ্যা বলা হয়েছিল, অথবা তিনি হয়তো তথ্যটার ভুল ব্যাখ্যা করেছিলেন। আমাকে এটা যাচাই করে দেখতে হবে। আপাতত এটা মাথার ভেতর গেঁথে রাখি, ক্লাইন নিজেকে মনে করিয়ে দিল। তারপর ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবতে লাগল। রোজেল গুস্তাভ এখানে যা বর্ণনা করেছেন তা যদি সত্যি হয়, তবে সিকোয়েন্স পাথওয়েগুলো আমার কল্পনার চেয়ে অনেক গভীরে বিস্তৃত। এর ভেতর নিশ্চয়ই অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। নাইট হক্সদের কাছে যে সম্পূর্ণ পাথওয়েটা আছে তা হল স্লিপলেস। তাদের কাছে কর্পস কালেক্টরেরও একটা মোটামুটি সম্পূর্ণ পাথওয়ে আছে, যেটা সিকোয়েন্স ৪ পর্যন্ত বিস্তৃত। একবার ভাবো, সিকোয়েন্স ৫-এর পর এগুলো অদলবদল করা সম্ভব। তাদের কাছে থাকা অন্যান্য পোষণ চেইনগুলো তো আরও অসম্পূর্ণ। কিছু কিছু পাথওয়ের তো শুধু প্রথম সিকোয়েন্সটাই আছে। একইভাবে চার্চ অব দ্য গড অব স্টিম অ্যান্ড মেশিনারিজের কাছে স্যাভ্যান্টের সম্পূর্ণ পাথওয়ে আছে, আর মিস্ট্রি প্রায়ারের জন্য একটা মোটামুটি সম্পূর্ণ পাথওয়ে আছে। উচ্চতর সিকোয়েন্সগুলোতে এগুলোও নিজেদের মধ্যে বদল করা যায়। দারুণ তো! আমি ভাবছি সিয়ার পাথওয়ের সাথে কোন পাথওয়েটা বদল করা যায়। সম্রাট যে অ্যাপ্রেন্টিস বা ম্যারাডারের কথা উল্লেখ করেছিলেন সেগুলোর কোনোটা। এমন সম্ভাবনা খুব বেশি যে সিয়ার পাথওয়ের প্রথম ৫টি সিকোয়েন্স পাথওয়ের প্রত্যেকটি আলাদা আলাদা ক্ষমতা দেবে, আর সেই ক্ষমতাগুলো সিকোয়েন্স ৪-এ গিয়ে একসাথে মিলে যাবে। সেই পর্যায়ে হয়তো অন্য কোনো পোষণের সাথে একে বদল করার কোনো উপায় থাকবে না। ক্লাইন তার চিন্তাভাবনাগুলো গুটিয়ে আনল, তারপর আবারও ডায়েরিটার দিকে মনোযোগ দিল। সে খেয়াল করল যে যদিও ডায়েরির পৃষ্ঠা দুটো একসাথে লাগানো, কিন্তু ভেতরের লেখাগুলো পরপর সময় অনুযায়ী সাজানো নেই। তারিখগুলো দুটো ভিন্ন সময়ের। যে এই লেখাগুলো কপি করেছে এটা হয়তো তারই কোনো ভুল। ৯ এপ্রিল, চার্চ অব দ্য শাশ্বত প্রজ্বলিত সূর্য, চার্চ অব স্টর্মস এবং চার্চ অব দ্য জ্ঞান ও প্রজ্ঞার দেবতা, এদের মধ্যকার সম্পর্ক খুবই খারাপ। তারা একে অপরকে শত্রু বলে মনে করে। চার্চ অব এভারনাইটের সাথে ফেসাক সাম্রাজ্যের চার্চ অব দ্য যুদ্ধের দেবতা, চরম শত্রুতা। এই ব্যাপারটার সুযোগ নেওয়া যেতে পারে। এগুলো সবই বেশ গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে ভাবা উচিত। ১৩ এপ্রিল, আমি একটা প্রাচীন সংগঠনের এক জমায়েতে অংশ নিয়েছিলাম। আমি কখনোই আশা করিনি যে তারাও এই সংগঠনের সদস্য হবে। ব্যাপারটা সত্যিই বেশ ভয়ঙ্কর ছিল। ভাবতেই অবাক লাগে যে দ্বিতীয় ব্লাসফেমি স্লেটটা এই সংগঠনের হাতে ছিল। এই প্রথমবার আমি এমন কোনো কিংবদন্তির জিনিস নিজ চোখে দেখছি। সত্যি এর ভেতর এমন এক রহস্য লুকিয়েছিল যা কল্পনাও করা যায় না। হে, হয়তো এমন একটা দিন আসবে যেদিন আমি আমার নিজের জন্য একটা ব্লাসফেমি স্লেট তৈরি করব। না, একটা পুরো সেট যার প্রতিটার ভেতর এক একটা চরম রহস্য লুকানো থাকবে। হলিফাক সম্রাট, আপনি এই প্রাচীন সংগঠনটার নাম কেন স্পষ্টভাবে লিখে গেলেন না? আপনি তো আমাকে মেরেই ফেলবেন। হয়তো রোজেল গুস্তাভের কোনো কারণ ছিল, অথবা তিনি সংগঠনটার নাম লেখার সাহস পাননি। এমনকি চীনা ভাষা ব্যবহার করা সত্ত্বেও ক্লাইন ডায়েরিটার দিকে তাকিয়ে রইল, কিছুটা অস্বস্তি আর বিভ্রান্তি নিয়ে। কিন্তু ডায়েরির এই পৃষ্ঠাটা থেকে ক্লাইন অন্তত নিশ্চিত হতে পারল যে সম্রাট রোজেল গুস্তাভ দ্বিতীয় ব্লাসফেমি স্লেটটা দেখেছিলেন। শুধু তাই নয়, এরপরে তিনি এক সেট কার্ডও তৈরি করেছিলেন, যে কার্ডগুলোর প্রতিটি ঐশ্বরিক ক্ষমতার এক একটা পথকে নির্দেশ করত। হ্যাঁ, এটাই হয়তো সেই চরম রহস্য যা ঐশ্বরিক ক্ষমতার প্রতিটি পথের সাথে মিলে যায়। আমি ভাবছি ২২টা কার্ডের সেই সেটটা এখন কোথায় আছে। সেই প্রাচীন সংগঠনটা দ্বিতীয় ব্লাসফেমি স্লেটটা হস্তগত করতে পেরেছিল। ক্লাইনের চিন্তাভাবনা দ্রুত এগোতে লাগল, কিন্তু সে দ্রুতই নিজের ভাবনাগুলোকে সংযত করল। সে ডায়েরি থেকে চোখ সরিয়ে নিল আর দ্য হ্যাংড ম্যান, জাস্টিস এবং দ্য সানের দিকে তাকাল। সে একটু হেসে বলল, আসলে তোমাদের আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার ছিল না। এটা আমাদের জন্য সম্মানের। আলজার উইলসন এরই মাঝে নিজের ভেতরের অসন্তোষটুকু সামলে নিয়ে বেশ বিনীতভাবেই উত্তর দিল। অড্রে হল এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর হাসল। মিস্টার ফুল, আপনি আগে যেমনটা বলেছিলেন, পরীক্ষার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সরাসরি বাছাই করার ব্যাপারটা এরই মধ্যে রাজা আর প্রধানমন্ত্রীর সমর্থন পেয়ে গেছে। খুব শিগগিরই এটা হাউস অফ লর্ডস আর হাউস অফ কমন্স থেকে পাশ হয়ে যাবে, আর ধারণা করা হচ্ছে যে আগামী বছরের শুরুতেই এটা কার্যকর হয়ে যাবে।
মনে হচ্ছে রাজা আর প্রধানমন্ত্রী এখনও তাদের মগজটা ব্যবহার করেন। আলজার উইলসন তার স্বাভাবিক অভ্যাসবশেই একটু উপহাস করে বলল, যাই হোক, বেনসন মোরেটির যে বুদ্ধি আর পরিশ্রম করার ক্ষমতা, তাতে আগামী বছরের শুরুর দিকে তার ব্যাকরণ আর হিসাবরক্ষণের দক্ষতা অন্তত পাশ করার মতো অবস্থায় তো যাবেই। কিন্তু একবার এটা 2 হাউস থেকে পাশ হয়ে গেলে বিভিন্ন খবরের কাগজে নিশ্চয়ই এটা ফলাও করে প্রচার করা হবে। আমি ভাবছি বেনসনের এই সুবিধাটা আর কতদিন টিকবে। পরীক্ষা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। দীর্ঘশ্বাস। এত অল্প সময়ের ভেতর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা দারুণ সব ছাত্রদের সাথে পাল্লা দিয়ে বেনসনের জেতার কোনো সম্ভাবনাই নেই। তবে তাকে তো আর তাদের সাথে প্রতিযোগিতা করতে হবে না। তারা যে পদের জন্য লড়বে সেগুলো তো আর এক হবে না। ওই মানুষগুলোর হয়তো শুধু ক্যাবিনেট সেক্রেটারি বা ফিন্যান্স সেক্রেটারির মতো পদগুলোর দিকেই নজর থাকবে। নিশ্চুপ ক্লাইন তার ভাইয়ের জন্য একটু চিন্তিত হল, আর সেই সাথে মুখে হাসি ধরে রেখে মাথা নাড়ল। দ্য ফুলের এই সম্মতিসূচক মাথা নাড়া দেখে অড্রে হল সোজা হয়ে বসল। সে হাসি মুখে বলল, মিস্টার হ্যাংডম্যান, আপনি আগে আমাকে দিয়ে একটা খোঁজ নিতে বলেছিলেন। আমি তার উত্তর পেয়েছি। প্রধানমন্ত্রী রাজাকে বোঝাতে পেরেছেন, আর তাই তিনি আপাতত ইস্ট বালাম শোর ফেসাক সাম্রাজ্যের ওপর কোনো প্রতিশোধ নিতে যাবেন না। আমার মনে হয় আপনি এখন আমাকে সেই বাড়তি পারিশ্রমিকটুকু দিতে পারেন, যার কথা আপনি আমাকে কথা দিয়েছিলেন। আলজার উইলসন কয়েক সেকেন্ড ভাবল, তারপর বলল, মিস জাস্টিস, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। এর ফলে বেশ কিছু বিষয় নিয়ে আমার দুশ্চিন্তা কমল। আপনি ঠিক কী ধরনের বাড়তি পারিশ্রমিক চাইছেন? যদি সেটা যুক্তিসঙ্গত হয় তবে আমি ভেবে দেখব। অড্রে হল হাসল। বোঝাই যাচ্ছে সে আগে থেকেই তৈরি ছিল। সাইকোলজি অ্যালকেমিস্টদের সম্পর্কে কোনো সূত্র অথবা টেলিপ্যাথিস্ট পোষণের প্রধান উপাদানগুলোর ব্যাপারে কোনো তথ্য। অবশ্য দ্য সান আমাকে ফর্মুলাটা দেওয়ার পর পর্যন্ত এর জন্য অপেক্ষা করা যেতে পারে। কোনো সমস্যা নেই, আলজার উইলসন বিন্দুমাত্র দ্বিধা না করেই বলল। দ্য হ্যান্ডম্যানের থেকে 2 আসন দূরে বসা ডেরিক বার্গ এগুলোর এক বর্ণও বুঝতে পারছিল না। সে ভীষণ বিভ্রান্ত হয়ে পড়ল। তার শুধু মনে হতে লাগল যে সে হয়তো কয়েকটা শব্দ বুঝতে পারছে, কিন্তু সেগুলোকে জোড়া লাগিয়ে কোনো যৌক্তিক অর্থ বের করতে পারছে না। পরীক্ষার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বাছাই করার একটা পদ্ধতি? একজন রাজা আর প্রধানমন্ত্রী, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, ইস্ট বালাম শোর, ফেসাক সাম্রাজ্য, সাইকোলজি অ্যালকেমিস্ট? সে এগুলোর কিছুই বুঝতে পারল না। ফেসাক শব্দটার মূল এসেছে জোটুন থেকে। পতন হওয়া দৈত্যরাজের রাজপরিবারের সাথে এর কি সম্পর্ক থাকতে পারে? ডেরিক জাস্টিস আর দ্য হ্যাংডম্যানের দিকে তাকাল। হঠাৎ করেই তার মনে হল যে এরা হয়তো একই জগৎ থেকে আসেনি। অভিশপ্ত ভূমিতে সিটি অফ সিলভার থেকে অনেক দূরে কোথাও কি অন্য কোনো নগর রাষ্ট্র থাকতে পারে, অথবা এমন কোনো জায়গা যারা একটা জাতি হিসেবে গড়ে উঠেছে? ডেরিক চুপচাপ বসে কথাগুলো শুনতে লাগল। রহস্যময় মিস্টার ফুল কেন বলেছিলেন যে জাস্টিস তাকে যে আর্থিক ক্ষতিপূরণ দিতে চাইছে সেটা সে হয়তো গ্রহণ করতে পারবে না? তার একটা আবছা ধারণা সে এখন পেতে শুরু করেছে। অভিশপ্ত ভূমির অন্ধকারে লুকিয়ে থাকা সেই সব ভয়ঙ্কর দানবদের কথা তোয়াক্কা না করে একে অন্যের থেকে এতটা দূরে থাকা মানুষদের এক জায়গায় জড়ো করতে পারা মিস্টার ফুল হয়তো সত্যিই একজন দেবতা, একজন প্রাচীন দেবতা, সে ভাবল। যেসব কাজ করার কথা সে ভেবেছিল তার সবকিছু শেষ করার পর অড্রে হল একজন নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকতে চাইল, কিন্তু হঠাৎ করেই তার একটা কথা মনে পড়ে গেল। সে একটু তাড়াহুড়ো করেই বলে উঠল, আমি সম্প্রতি একটা বিয়ন্ডার চক্রের সাথে যোগাযোগ করেছি, আর মিস্টার নামের একজন শক্তিশালী মানুষের ব্যাপারে জানতে পেরেছি। মিস্টার ফুল, মিস্টার হ্যাংডম্যান, মিস্টার সান, আপনারা কি এই মানুষটার অতীত আর পরিচয় সম্পর্কে কিছু জানেন? তোমরা কি নিয়ে কথা বলছ? আমি তো তার কিছুই জানি না। ডেরিক আগের মতোই নিশ্চুপ হয়ে রইল। মিস্টার আমি তো শুধু একজন মিস্টার জেডকেই চিনি, এতটা কাছাকাছি একটা ছদ্মনাম। সেও কি তবে অরোরা অর্ডারের কেউ হতে পারে? ক্লাইন একটা অনুমান করল, কিন্তু মুখে কোনো উত্তর দিল না। তাকে নিজের ভাবমূর্তিটা ধরে রাখতে হবে আর এমন কোনো উত্তর দেওয়া থেকে বিরত থাকতে হবে যে ব্যাপারে সে নিজে নিশ্চিত নয়। যদি উত্তর দিতেই হয় তবে সে একজন ভণ্ড সাধুর মতোই বেশ অস্পষ্ট একটা বর্ণনা দিয়ে দেবে। আলজার দ্য ফুলের দিকে তাকাল এবং তাকে বেশ শান্ত আর নির্বিকার দেখতে পেল। তার মনের সত্যিকারের ভাবনাগুলো পড়ে ফেলাটা বেশ কঠিন কাজ। তাই সে একটু ভেবেচিন্তে মেপে মেপে বলল, চার্চ অব স্টর্মস, চার্চ অব দ্য শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য আর চার্চ অব দ্য জ্ঞান ও প্রজ্ঞার দেবতা, এদের সাথে অরোরা অর্ডারের শত্রুতা আছে। তাই অন্য যে কোনো সংগঠনের চেয়ে এই চার্চগুলোর সদস্যরাই অরোরা অর্ডার সম্পর্কে বেশি ভালো বোঝে। আর ঘটনাচক্রে তাদের সম্পর্কে আমি কিছু কথা জানি। তোমার আর ব্যাখ্যা করার দরকার নেই। আমি জানি যে তুমি লর্ড অফ স্টর্মস এর অধীনে কাজ করো। অবশ্য তুমি একজন তথ্য পাচারকারীও হতে পারো, কিন্তু অরোরা অর্ডার আর এই 3টি প্রাচীন চার্চের মধ্যে এত শত্রুতা থাকবে কেন? ক্লাইন হাসল, কিন্তু মুখে কিছু বলল না।
সে শান্ত চোখে দ্য হ্যাংড ম্যানের দিকে তাকিয়ে রইল। আলজার জানত যে ফুলের কাছ থেকে সে কোনোভাবেই নিজের সিকোয়েন্স পাথওয়ে লুকিয়ে রাখতে পারবে না, তবে সে সেদিকে খুব একটা পাত্তা না দিয়ে বলতে শুরু করল, অরোরা অর্ডারের 5 জন সেইন্ট আর 22 জন ওরাকল আছে। এই ওরাকলরা তাদের ছদ্মনাম হিসেবে বর্ণমালা ব্যবহার করে, যেমন ধরুন মিস্টার এ অথবা মিস্টার এক্স। এরা সবাই বিয়ন্ডার, যাদের মধ্যে সবচেয়ে দুর্বল জোন হল সিকোয়েন্স 7 আর সবচেয়ে শক্তিশালী জোন সিকোয়েন্স 5। এরা প্রত্যেকেই নিজেদের লুকিয়ে রাখায় ভীষণ পটু। যদি কোনো ওরাকল মারা যায় তবে তার জায়গায় নতুন একজন ওরাকল চলে আসে। আপনি যে মিস্টার এর কথা বললেন, তিনিই যে অরোরা অর্ডারের সেই মিস্টার এ হবেন তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না, তবে এর ভালো সম্ভাবনা রয়েছে। আর অরোরা অর্ডারের বিস্তারিত বিষয় বলতে গেলে সে তো আমি আপনাকে আগেই বলেছি। অড্রে মাথা নাড়ল। মিস্টার এ সম্পর্কে সে এখন আরও বেশি সতর্ক হয়ে উঠল। বুকের ভেতর হালকা একটা কষ্ট অনুভব করে সে বলল, আপনার উত্তরের জন্য ধন্যবাদ মিস্টার হ্যাংম্যান। আপনাকে আর কোনো পারিশ্রমিক দিতে হবে না। না, আমি একটু আগে পাওয়া উত্তরের পাশাপাশি আপনার কাছে একটা সাহায্য চাইতে চাই, আর তার জন্য বাড়তি ক্ষতিপূরণও দেব, ভারী গলায় বলল আলজার। কি সাহায্য? বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল অড্রে। আলজার কয়েক সেকেন্ড ভাবল, তারপর বলল, আমি একটা গোপন খবর পেয়েছি যে জলদস্যু চিলাঙ্গোস, যার ছদ্মনাম ভাইস অ্যাডমিরাল হারিকেন, সে গোপনে তীরে নেমে এসেছে আর ব্যাকল্যান্ডে ঢুকে পড়েছে। আমি জানি না সে কি করার ফন্দি আটছে, তবে আমি আশা করি যে আপনি আমাকে তার অবস্থান খুঁজে বের করতে সাহায্য করতে পারবেন। এরপর যা কিছুই ঘটুক না কেন তার জন্য আপনাকে কোনো বিপদে পড়তে হবে না। ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোস 7 জন মহান অ্যাডমিরাল জলদস্যুদের মধ্যে একজন? অড্রের চোখ বড় বড় হয়ে গেল। সে যেন কোনোভাবেই তার স্পেকটেটর অবস্থাটা ধরে রাখতে পারছিল না। একজন বিয়ন্ডার হওয়ার পর কোন কাজটা সে সবচেয়ে বেশি করতে চেয়েছিল? অভিজাতদের রূপকথার গল্পে যেসব মানুষদের কথা শুধু শোনাই যায় তাদের সাথে সরাসরি যোগাযোগ করা, আর কি? হ্যাঁ, সে সেইলর পথের একজন সিকোয়েন্স 6 বিয়ন্ডার, উইন্ড ব্লেস্ট। তার কাছে একটা অলৌকিক জিনিসও আছে যেটাকে সিল্ড আর্টিফ্যাক্ট হিসেবে ধরা যায়। সে বেশ ধূর্ত আর ভীষণ নিষ্ঠুর। তার সাথে কোনোভাবেই সংঘাতে জড়ানোর চেষ্টা করবেন না, বেশ গম্ভীর সুরেই তার পরিচয় দিল আলজার। হঠাৎ করেই সে ক্লাইনের দিকে ঘুরল। মিস্টার ফুল, একদম কঠিন বিপদের মুহূর্তে সাহায্য করার জন্য আমি কি আপনার ব্লেস্টকে পেতে পারি? এর জন্য আমি এমন কোনো মূল্য দিতে রাজি যা আপনার পছন্দ হবে। আমার যে একমাত্র ব্লেস্ট আছে সেটা তো আমি নিজেই নিজের ভেতরের আবেগটাকে একটু হালকা করতে ক্লাইন মনে মনে নিজেকে নিয়েই মশকরা করল, তারপর হাসল। সেটা নির্ভর করছে আমার ব্লেস্ট ঘটনাচক্রে ব্যাকল্যান্ডে আছে কি না তার ওপর। ঠিক আছে। আলজার নিজের দৃষ্টি সরিয়ে নিল। তার চোখে কিছুটা হতাশা, কিন্তু সেই সাথে কিছুটা আশাও মিশেছিল।